হ্যালো, আমার নাম ডিয়ার পুরুধবন এবং আজকের ভিডিওতে আমরা কিডনি ফেইলিউরের লক্ষণ এবং কারণগুলি সম্পর্কে কথা বলব। অর্থাৎ যখন একটি কিডনি নষ্ট হতে শুরু করে তখন শরীরে কি ধরনের পরিবর্তন ঘটে যা দেখে একজন ব্যক্তি বুঝতে পারেন যে কিডনিতে কোনো সমস্যা আছে কিনা এবং এর পেছনের কারণগুলো কি কি। সুতরাং যদি আমরা কারণ সম্পর্কে কথা বলি তাহলে কিডনি ফেইলিউর রোগীদের পিছনের মুখ্য কারণ হল হাই ব্লাড প্রেশার অথবা হাই সুগার লেভেল। যদি আপনার বিপি উচ্চ থাকে এবং আপনি বহু বছর ধরে একে উপেক্ষা করে চলেছেন, আপনার বিপি 130/90 হয়, আপনি মনে করেন এটা সাধারণ বিপি, একটু বেড়েছে, কিছু হবে না, মাঝে মাঝে ওষুধ নেন, আবার মাঝে মাঝে নেন না। যখন আমাদের বিপি বেশি থাকে তার মানে চাপের সাথে রক্ত কিডনিতে প্রবেশ করছে। এখন কিডনি একটি খুব সূক্ষ্ম অঙ্গ। কেন এটি একটি সূক্ষ্ম অঙ্গ, আসুন সেটা বোঝার চেষ্টা করি। আপনার কিডনির গঠনের দিকে তাকান, এতে খুব ছোট নেফ্রন রয়েছে। এই নেফ্রনগুলির জন্য খাদ্যের সরবরাহ রয়েছে, তাদের রক্তের সরবরাহ রয়েছে। এখন এই রক্ত সরবরাহ আমাদের চুলের পুরুতে 1/3। অর্থাৎ এটা এতটাই সূক্ষ্ম যে আমরা যদি এটি দেখতে চাই তবে আমরা এটি সঠিকভাবে দেখতেও পারি না। এই রক্ত সরবরাহে যদি কিছু ঘটে তাহলে কি হবে? যে নেফ্রনকে রক্ত সরবরাহ করা হচ্ছিল সে আর রক্ত পাবে না, রক্ত ফিল্টারেশনের জন্য ভিতরে যেতে পারবে না, তাহলে কি হবে? এতে ক্ষতি হতে শুরু করবে। এটা বোঝা কঠিন নয়, সহজ। সুতরাং উচ্চ রক্তচাপের সাথে এটি ঘটে। যখন রক্তচাপ বেড়ে যায় তখন রক্ত প্রচুর চাপের সাথে প্রবেশ করে। এখন ভিতরের কাঠামো খুব নাজুক, এটি সামলাতে পারে না। এটি সামলানোর জন্য, যাতে এটি ফেটে না যায়, ভিতরে রক্ত না বের হয়, যা ঘটে তা হল কাঠামোটি নিজেকে শক্ত করতে শুরু করে। কারণ চাপ আছে, যদি তা শক্ত হয় তাহলে তা সামলাতে পারবে। এবং যখন এটা ভেতরে শক্ত হতে শুরু করে তখন ভেতরের সার্কেল যেখান দিয়ে রক্ত যায় সেটা শুকিয়ে যেতে থাকে। কারণ এটা শক্ত হয়ে গেছে, পুরু হয়ে গেছে। যখন এটা পুরু হয় তখন এর দেয়াল পুরু হয়ে যায় এবং ভেতরের পথটি সরু হয়ে যায়। এখন এটি এতটাই সরু হয়ে যায়, এতটাই সংকীর্ণ হয়ে যায় যে রক্ত সেখান দিয়ে চলতে পারে না, কারণ এটি আগে থেকেই খুব সূক্ষ্ম ছিল। এর ফলাফল কি? কিডনিতে সঠিক রক্ত সরবরাহের অভাবে কিডনির আকার ছোট হতে শুরু করে, কিডনি সংকীর্ণ হতে শুরু করে। তাহলে আপনি যদি আল্ট্রাসাউন্ড করান এবং আপনার কিডনি বিপির কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে রিপোর্টে কিডনির আকার ছোট দেখতে পাবেন। এবং আপনি যা দেখতে পাবেন তা হল ইকোজেনিসিটি বেড়ে গেছে। আপনি দেখতে পাবেন যে সিএমডি হারিয়ে গেছে এবং ইকোজেনিসিটি বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা আল্ট্রাসাউন্ড থেকে জানতে পারি যে কিডনি বিপি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। ঠিক আছে, এখন ডায়াবেটিসের দিকে যাওয়া যাক। ডায়াবেটিসও কিডনি ব্যর্থতার একটি বড় কারণ। আর ডায়াবেটিস এমন একটি রোগ যা আমরা সহজেই প্রতি দ্বিতীয় বাড়তে দেখতে পাই। কারো ডায়াবেটিস থাকলে আমরা একই ঘটনা দেখতে পাই যে রক্তের সরবরাহ, নেফ্রনগুলো বিঘ্নিত হতে থাকে। কিন্তু এখানে এর কারণ কি? এর কারণ হল ডায়াবেটিস। এবং কেউ যখন ডায়াবেটিসে আক্রান্ত হন তখন তার বিভিন্ন অঙ্গে এর প্রভাব পড়া শুরু করে। তার চোখে সমস্যা হতে শুরু করে, দেখতে সমস্যা হয়, মাথা ঘোরা আসতে শুরু করে, পার পাতায় সমস্যা হয়, আর কিডনির মাত্রাও বাড়তে শুরু করে। কারণ আমাদের 3টি অঙ্গ, 3টি স্থান এমন যেখানে আমাদের রক্তের সরবরাহ খুবই সূক্ষ্ম। এখন চোখ বন্ধ করে রাখা হচ্ছে। যদি অন্ধপটের রক্ত সরবরাহ ঘন হয় তাহলে আপনি দেখতে পাবেন না। একইভাবে আমাদের যে স্নাগুলি ঠান্ডা এবং গরম অনুভব করায় তাদের রক্ত সরবরাহ কিডনির মতো খুব সূক্ষ্ম এবং পাতলা। সুতরাং যখন ডায়াবেটিস বাড়বে তখন আমরা কি দেখতে পাব? চোখও দুর্বল হয়ে পড়ছে, পাও অসাড় হয়ে পড়ছে, আর কিডনিও খারাপ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে কি চাই? আমরা যে কোনো মূল্যে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চাই, কারণ এটা আমাদের হাতে। ঠিক আছে, সুতরাং আপনি এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সুতরাং এই দুটি হল 80% ক্ষেত্রের জন্য কিডনি ফেইলিউরের প্রধান কারণ। 20% ক্ষেত্রে কারণটি প্রায়শই জেনেটিক হয়। এতে কোনো রোগীর দোষ নেই। খাওয়ার ক্ষেত্রেও রোগীর কোনো দোষ নেই। আপনি বলতে পারেন যে এই রোগগুলি দুর্ভাগ্যের কারণে ঘটে, যেমন আইজিএ নেফ্রোপ্যাথি। আইজিএ নেফ্রোপ্যাথি একটি অজানা ইটিওলজিক্যাল রোগ, অর্থাৎ এটি একটি ইডিওপ্যাথিক রোগ, অর্থাৎ এর পেছনের কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখন আমরা জানি যে শরীরের অভ্যন্তরের সংক্রমণ থেকে কি আমাদের রক্ষা করে। যেমন আপনি কোভিড ছড়ছেন, তাহলে সবাইকে কে বাঁচিয়েছে?
প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের বাঁচিয়েছে। যদি এই ডিফেন্স সিস্টেম নিজের কিডনিকে নিজের বলে মনে না করে, এটাকে অচেনা মনে করুন, তারপর আক্রমণ শুরু করে, এর প্রভাব কি? যাতে কিডনির ভেতরে ঘাম শুরু হয় এবং ঘাম আসা মাত্রই কিডনি তাদের কাজ করার ক্ষমতা হারাতে থাকে আর কিডনির মাত্রা বাড়তে শুরু করে। সুতরাং এটি আইজিএ নেফ্রোপ্যাথি। এই 20% মধ্যে দ্বিতীয় বড় যে রোগটি আসে তা হল পলিসিস্টিক কিডনি ডিসিজ, যা সম্পূর্ণ জেনেটিক। পলিসিস্টিক কিডনি রোগ দুই ধরনের হয়। এটি আপনার পরিবারে বা আপনার পিতামাতার মধ্যে দেখা যেতে পারে, তাদেরও এটা আছে এবং আপনারও আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? আপনার বাবা মা স্বাভাবিক ছিলেন, তবে এটি আপনার মধ্যে দেখা যেতে পারে। সুতরাং এটি অটোসোমাল প্রভাবশালী পলিসিস্টিক কিডনি রোগ। দ্বিতীয়টি হল অটোসোমাল রিসেসিভ কিডনি রোগ। রিসেসিভে কি ঘটে? বাবা মার তা নেই, শুধু তোমারই আছে। সুতরাং এটি কিডনি ব্যর্থতার কারণ। আরও অনেক কারণ আছে, রয়েছে লুপাস নেফ্রাইটিস। আরেকটি কারণ হল ওষুধ গ্রহণের ফলে কিডনি ব্যর্থতা। আমরা একে একেআই শর্ত বলি, যে একেআই শর্ত প্রস্তুত। সুতরাং অন্যান্য কারণ রয়েছে, কিন্তু বড়গুলো কি কি? বিপি এবং চিনি, এগুলোই কারণ। এখন দেখা যাক কি কি লক্ষণ জন্ম নেবে। সুতরাং আপনার কিডনি যে কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে, উপসর্গগুলো একই রকম। এটা কেন ঘটছে? আসুন সেটা বোঝার চেষ্টা করি। কিডনি যখন নষ্ট হতে শুরু করে তখন শরীর কি তৈরি করছিল? কেটামিন এবং ইউরি শরীর তৈরি করে। সাধারণ মানুষের ক্ষেত্রে কেটামাইন এবং উরি প্রস্রাবের মাধ্যমে বের হয়, কিন্তু আপনার কিডনি নষ্ট হলে কেটামাইন এবং উরি বাইরে যেতে পারে না। এখন তা শরীরে জমা হচ্ছে। এখন একটি রাসায়নিক আছে। এই রাসায়নিক যেখানেই যায় না কেন এটি লক্ষণ তৈরি করবে। যে হরমোনের প্রতি বেশি সংবেদনশীল সে লক্ষণ তৈরি করবে। তাই যে কোনো কিডনি ফেইলিউর রোগী, লো কিডনি ফেইলিউর রোগীর ক্ষেত্রে লক্ষণগুলো সাধারণ নয়, তারা একটু আলাদা। তারা একই রকম, কিন্তু কারো মধ্যে কিছু আসছে এবং কারো মধ্যে আরেক কিছু আসছে। এটা ঘটছে। সুতরাং আমরা প্রথম লক্ষণটি কি দেখতে পাই? প্রথম যে লক্ষণটি আমরা দেখতে পাই তা হল প্রস্রাবে প্রোটিনের ক্ষতি হয়। আমরা তাদের সবার মধ্যে এটি সাধারণ দেখতে পাই। আপনি যখন প্রস্রাব করেন তখন প্রস্রাবে প্রচুর ফেনা তৈরি হয়। প্রস্রাবে প্রোটিন চলে যাওয়ায় সেই ফেনা তৈরি হয়। এটি আমাদের প্রথম লক্ষণ দেয় যে ঠিক আছে, কিছু একটা ভুল হচ্ছে। কার সাথে? কিডনি দি। কি করার দরকার আছে? এখানে আপনার নিজের যত্ন নিতে হবে। আপনি যে ভুলগুলো করছেন তা বন্ধ করতে হবে। সুতরাং এটি হচ্ছে প্রথম লক্ষণ যা আমরা দেখতে পাই। এখন যখন কেটামাইন শরীরে জমা হতে শুরু করে তখন এর লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। এটি প্রত্যেকের কাছে ভিন্ন স্তরে আসে। যখন কারো কেটামিন স্তর 3 থাকে তখন এটি আসবে। কারো লেভেল দোষ থাকলেও আমরা লক্ষণগুলো দেখতে পাই না। সুতরাং কেটামিন কি? এটি পেশি টিস্যুতে প্রতিরোধ গড়ে তোলে। এবং কেটামিন কি করে? এতে শরীর দুর্বল বোধ করে। আর এই দুর্বলতাটা এমন যে আপনি যা ইচ্ছা তাই করেন। আপনি যে ওষুধই নিন না কেন তাতে বিশ্রাম পাবেন না। এসব বিতর্ক বেরিয়ে চলেছে। কেটামিন এর চেয়ে বেশি কিছু উৎপাদন করে না। পেশি টিস্যু ঠান্ডা হয় এবং ক্লান্তি তৈরি হয়। এটাই সব। ঠিক আছে, তবে আমরা কেটামিনকে কতটা ভয় পাই? কেটামিন বাড়ছে। এটি উচ্চ হয়ে উঠেছে। এটি উচ্চ হয়ে উঠেছে। না, কেটামিন এর চেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে না। এর চেয়ে বড় লক্ষণ আর কি হতে পারে? সেটা হলো ইউরি। যখন উরি আপনার শরীরে জমা হতে শুরু করে তখন এটি আপনার শরীরে চক্রান্ত করে, এবং যখন এটি সঞ্চালিত হয় তখন এটি মস্তিষ্কে চলে যায়। এটি মস্তিষ্কে কি উৎপাদন করে? এটি বমি বমি ভাব সৃষ্টি করে। খাবার সামনে আসবে কিন্তু খেতে চাই না। আমার বমি করার মতো লাগছে। এমনকি পানি পান করলেও তা বমি করে বের হয়ে আসে, অথবা পানি পান করার পর বমি করার মতো অনুভূতি হয়। সুতরাং এতে যা ঘটে তা হল আপনি আগে কম খাবার খেতেন, তখন ইউরির কারণে আপনার খাবার পুরোপুরি বন্ধ হয়ে যায়। রোগী দুর্বল ও দুর্বল হপর। তাহলে কে এই সমস্যা তৈরি করছে? আপনার ইউরি। এখন যখন উরি আপনার মস্তিষ্কে প্রবেশ করে সেখানে আরও লক্ষণ সৃষ্টি করে। হয় আপনি অনেক ঘুম পান, টানা ঘুমান, অথবা একেবারেই ঘুমানো বন্ধ করে দেন।
এখন আপনি কত ঘুমান বা কতক্ষণ ঘুমান তা নির্ভর করে আপনার শরীরের ধরনের উপর। শরীরও শক্তিশালী থাকে সেই নির্দিষ্ট উরিরও কারণে শরীরে প্রতিক্রিয়া কি। এছাড়া আমাদের আর কি উপসর্গ আছে? এটা চুলকানি। আপনি যদি দেখেন যে আপনার ত্বকে পিম্পল এবং চুলকানি অনেক হচ্ছে, আপনি ক্রিম লাগান কিন্তু কেউ আরাম পাচ্ছেন না, কেউ পিল খেয়ে স্বস্তি অনুভব করছেন না, এটিও একটি লক্ষণ আমরা অনুমান করি। এটি নোংরাতার কারণে হয়। এটা কেননেস। কারণ যখন শরীরের ভেতরে বর্জ্য পদার্থ জমা হচ্ছে তখন আপনার ত্বকের রক্ত সরবরাহ দূষিত হয়ে যাচ্ছে, এবং যখন এটা নোংরা হচ্ছে তখন ত্বক অবশ্যই কিছু না কিছু করবে। সুতরাং এটি চুলকানি তৈরি করে। এতে সারা শরীরে চুলকানি শুরু হয়। সুতরাং এগুলি কিছু লক্ষণ। আরও উপসর্গ আছে, কিন্তু এত উপসর্গ আছে যে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। পরবর্তী ভিডিওতে তা তুলে ধরব। আরও কিছু লক্ষণ আছে যা জানা খুবই জরুরি, যেমন পা ফোলা ভাব। আপনি যদি পা ফোলা দেখতে পান তাহলে সেটাও একটা লক্ষণ যে কিডনির সাথে কিছু একটা ঠিক নেই। কারণ ইউরেথ্রা থেকে যে পানি বের হতো তা এখন আর বের হচ্ছে না, এটি শরীরে জমা হচ্ছে। সুতরাং এটিও কিডনি ব্যর্থতার লক্ষণ। এছাড়া আমরা কি দেখি? সেটা হলো রক্তের অভাব। আপনি যদি দেখেন যে আপনার রক্ত সব সময় কম থাকে, আপনি যত খুশি ভালো খাবার খান, আপনি যতটা ইচ্ছা ডালিম খান, যত ইচ্ছা বিটরুট খান, আপনি যত খুশি ট্যাবলেট নিন, এটা মোটেও বার না। এমনকি এ ধরনের ক্ষেত্রেও কিডনি শরীরে কম রক্ত উৎপাদনের জন্য দা। রক্ত এবং কিডনির মধ্যে সম্পর্ক কি? উদাহরণস্বরূপ আপনি বাড়তে চা তৈরি করেন, চা বানাতে প্রয়োজন দুধ, চা পাতা, পানি, গ্যাস স্টোভ ইত্যাদি। যখন এই সমস্ত জিনিস সংগ্রহ করা হয় তখন চা তৈরি করা হয়। যদি এই জিনিসগুলোর কোনোটি কম থাকে তবে আপনি চা বানাতে পারবেন কি? একই রকমের শরীরে রক্ত তৈরির জন্য অনেক উপাদান জোগাড় করতে হয়। উদাহরণস্বরূপ প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, বিট বাল্ব ইত্যাদি। এর পাশাপাশি আরও একটি জিনিস প্রয়োজন যাকে আমরা এরিথ্রোপোটিন বলি। এরিথ্রোপোটিন মানে রক্ত, প্রোটিন মানে সেই ব্যক্তি যিনি এটি তৈরি করেন। কে আমাদের দেহে এরিথ্রোপোটিন তৈরি করে? কিডনি এটি তৈরি করে। কিডনি হরমোন তৈরি করে, যার কারণে এই সমস্ত জিনিস একত্রিত হয়ে হেমোগ্লোবিন তৈরি করে। যদি শরীরে এরিথ্রোপোটিন কম থাকে তবে কি হবে? রক্ত কি কম বা বেশি হবে? এটা কম হবে। আর কিডনি ফেইলিওর রোগীদের ক্ষেত্রে এমনটাই ঘটে। কিডনি যখন বিপি, সুগারের সমস্যায় ভোগে তখন কিডনি নিজেদের এই কাজটিও কমিয়ে দেয়, যার কারণে হরমোন এরিথ্রোপোটিন কম হয়ে যায়। ফলাফল কি? আমরা রক্তের অভাব দেখতে পাচ্ছি। এখন যদি আপনার শরীরে রক্তের ঘাটতি হয় তাহলে রক্তের অভাবের কারণে উপসর্গগুলো দেখা দিতে শুরু করে। উদাহরণস্বরূপ ক্লান্তি, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘুম, দুশ্চিন্তা। আমরা এই সমস্ত লক্ষণ দেখতে পাই। কিসের কারণে? কারণ কিডনির কারণে। আপনার এই লক্ষণগুলি মনে রাখতে হবে। কিন্তু তারা কেন আসছে? আপনি যদি কিডনি ফেইলিউর রোগী হন তবে আপনাকে এটি বুঝতে হবে। আপনার শরীরে যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে আপনি জানেন আপনাকে কোথায় কাজ করতে হবে। আপনার যদি শ্বাসকষ্ট হয়, আপনি উদ্বেগে থাকেন, তাহলে আপনি জানেন যে আপনার শরীরে রক্তের ঘাটতি আছে। এরপর রক্তের পরিমাণ বাড়তে হবে। আপনার পরীক্ষাটি সম্পন্ন করুন এবং আপনার ওষুধ সেখানে রাখুন যাতে আপনার শরীরে রক্ত জমতে শুরু করে। আপনার যদি খাবার খেতে ইচ্ছে না করে তাহলে এর মানে কি? ইউরি বাড়ছে, অর্থাৎ আমাদের হালকা খাবার খেতে হবে এবং খাবারের স্বাদ বাড়তে যে কোনো প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। একইভাবে যদি ম্যাসেজ স্টেশনে রাতে ঠান্ডা লাগে তাহলে আপনি জানেন যে এটা চিকিৎসার কারণে এবং আপনাকে এটি নিয়ে কাজ করতে হবে। তাই কিডনি ফেইলিউর রোগীদের লক্ষণগুলো সম্পর্কে জানা উচিত। কারণ যখন লক্ষণগুলো আসে আপনি যদি মনে মনে এর পেছনের কারণটা জানতে পারেন এবং তা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হবেন। এজন্য কিডনি ফেইলিউরের কারণ এবং লক্ষণগুলো জানা জরুরি। সবার জন্য, শুধু কিডনি ফেইলিউর রোগীদের জন্য নয়, সবার জন্য। কারণ কিডনি ফেইলিউর রোগীরা আগে এত বেশি দেখা যেত না। কিন্তু বিপি এবং সুগার যেমন প্রতিটি বাড়তে পৌঁছে গেছে, ঠিক তেমনি এদের জন্য যে রোগগুলো হয়
অর্থাৎ কিডনি ফেইলিউরের রোগগুলো প্রতি ঘরে পৌঁছাতে শুরু করেছে। আমরা যদি কিডনি ফেইলিউর থামাতে চাই, এটা জেন ছড়ে না, সমাজে ছড়ে না, আপনার পরিবারে না আসে, তাহলে আমাদের পরিবারের সদস্যদের যত্ন নিতে হবে। তাদের জিজ্ঞেস করবেন না আমাদের বিপি এবং সুগার নিয়ন্ত্রণ করতে হবে, তাদের বিপি এবং সুগার নিয়ন্ত্রণে রাখা উচিত। বিপি এবং সুগার এমন দুটি জিনিস যা আমরা খাদ্যাভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা ব্যায়ামের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের শরীরে পরিবর্তন এনে, আমাদের দৈনন্দিন রুটিনে পরিবর্তন এনে আমরা বিপি ও সুগার নিয়ন্ত্রণ করতে পারি। সুতরাং এটি বুঝতে হবে। আশা করি আপনি এই ভিডিও থেকে এই দুটি বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, ডাক্তাররা উপলব্ধ আছেন, তাদের সাথে কথা বলুন, তারা আপনাকে এই রোগ মোকাবেলায় সাহায্য করবে। এই নিয়ে আমি আজ যেতে চাই। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর